আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব প্যারিস ন্যারেশনের রুলস সম্পর্কে এবং সর্বশেষ আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2019 সালে ন্যারেশন কিভাবে সহজ, উত্তম ও শর্টকাট টেকনিকে সমাধান করা যায় সে বিষয় সম্পর্কে। তো যারা আমার পূর্বের দুইটি ভিডিও এখনো দেখোনি, অবশ্যই পূর্বের ভিডিও দুইটি দেখে আসবা, তাহলে তোমাদের ন্যারেশন সম্পর্কে যত সমস্যা ইনশাআল্লাহ সব সমাধান হয়ে যাবে। চলো আমরা আজকে আলোচনা করব প্যারিস ন্যারেশনের রুলস সম্পর্কে। প্রথমত আমরা আলোচনা করব, দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে প্যারিস ন্যারেশনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে পুরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে আমাদের সেন্টেন্সটি আছে, সেন্টেন্সটির বক্তাকে এবং শ্রোতাকে। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে প্রথমত আমাদের রিপোর্টেড স্পিচটির কে বলছে এবং কে শুনছে এই বিষয়টা প্রথমত আমাদের দেখতে হবে। এরপর দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের রিপোর্টেড ভার্বটি মাঝে অথবা শেষে থাকলেও ইনডাইরেক্ট করার সময় তাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। যেমন একটা উদাহরণের সাহায্যে আমরা সহজে জিনিসটা বুঝতে পারি। এখানে একটা রিপোর্টেড স্পিচ আছে, উইল ইউ কাম টু মাই হাউস টুমরো। এখানে দেখো রিপোর্টেড স্পিচটা শুরুতে আছে এবং রিপোর্টেড ভার্বটি আমাদের শেষে আছে। তো আমাদের রুলস অনুযায়ী রিপোর্টিং ভার্বটি মাঝে অথবা শেষে থাকলেও ইনডাইরেক্ট করার সময় সেন্টেন্সের শুরুতে সবসময় নিয়ে আসতে হবে। এখন যদি আমরা এই ডিরেক্ট স্পিচটির ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের হবে প্রথমে আমাদের রিপোর্টিং ভার্বটি চলে আসবে, আই আস্কড দ্য বয়। এখানে শুরুতে চলে আসলো আই আস্কড দ্য বয়, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমাদের নিয়ম অনুযায়ী বসে এখানে ইট বসবে। সেহেতু এখানে ইট বসছে এবং আমাদের তারপর কাজ হচ্ছে সাবজেক্টের কাজ। এখানে কি হচ্ছে সেকেন্ড পারসন পরিবর্তন হয় আমাদের রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। এখানে অবজেক্টে আছে দা বয়, তো দা বয়ের আমাদের সাবজেক্ট হচ্ছে হি, এই জন্য আমরা এখানে কি বসালাম। আর উইল পরিবর্তন হয়ে যাবে উল্ট, এখানে আমাদের উইলের পরিবর্তে উল্ট বসলো। বাকি সেন্টেন্সটি যেরকম আছে আমাদের কাম টু মাই হাউস হয়েছে এবং টুমরো এর পরিবর্তে তার নেক্সট ডে হয়েছে। তাহলে আমরা এখান থেকে শিখলাম, প্রথম রুলস অনুযায়ী আমরা শিখলাম যে আমাদের পুরা প্যাসেজটি পড়তে হবে, পড়ে আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে আমাদের বক্তাকে এবং শ্রোতাকে। 2 নম্বর কাজ হচ্ছে আমাদের যদি আমাদের রিপোর্টিং ভার্বটি মাঝে অথবা শেষে থাকে, সবসময় অ্যান্সার করার সময় রিপোর্টিং ভার্বটি সবসময় শুরুতে বসবে। এখন আমরা দেখব আমাদের ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় কিছু শব্দ থাকলে শব্দগুলোর পরিবর্তন আমরা কিভাবে করব। যদি আমাদের কোনো ছাড় দেওয়া থাকে তাহলে ছাড়টা পরিবর্তন হবে রেসপেক্টফুলি হয়ে যাবে, আমাদের কি হয়ে যাবে রেসপেক্টফুলি। এরপর সেন্টেন্স অনুযায়ী সেড অথবা আস্ক বসবে। এরপর যদি কখন আমাদের ইয়েস থাকে, ইয়েস এর পরিবর্তে হবে রিপ্লেড ইন দ্য অ্যাফার্মেটিভ। যদি আমাদের নো থাকে তাহলে হয়ে যাবে আমাদের রিপ্লেড ইন দ্য নেগেটিভ। এরপর যদি থ্যাঙ্কস থাকে, আমাদের ডিরেক্ট স্পিচে যদি থ্যাঙ্কস থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে সাবজেক্ট বসবে, তারপর থ্যাঙ্ক বসবে, এরপর আমাদের অবজেক্ট বসবে। এভাবে আমরা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। কখনো যদি গুড মর্নিং থাকে, গুড ইভিনিং থাকে অথবা গুড নাইট থাকে, তাহলে এই শব্দগুলো যদি আমাদের ডিরেক্ট স্পিচে থাকে তাহলে সেগুলো আমরা ইনডিরেক্ট স্পিচে করবো কিভাবে। তাহলে আমি প্রথমে বসাবো সাবজেক্ট বসাবো প্রথমে, তারপর উইশড বসাবো, তারপর অবজেক্ট বসাবো, এরপর আমাদের কি বসাবো গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। এগুলো আমরা তখন বলবো যখন আমরা প্র্যাকটিস করবো। জাস্ট তোমরা এখন আপাতত মনে রাখো, যদি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট থাকে তাহলে আমাদের এই নিয়মে আমাদের ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে। যদি আমাদের গুড বাই থাকে ডিরেক্ট স্পিচে, তাহলে ইনডিরেক্ট স্পিচে সাবজেক্ট বসবে শুরুতে, তারপর ব্যাড বসবে, তারপর অবজেক্ট বসবে, তারপর গুড বাই বসবে। অনেক সময় ডিরেক্ট স্পিচে আমাদের
বাই আল্লাহ, বাই গড, বাই জব, বাই মাই লাইফ ইত্যাদি থাকে, সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট স্পিচে থেকে ডিরেক্ট স্পিচে রূপান্তরের ক্ষেত্রে সাউন্ডিং বাই আল্লাহ, গড, জব, মাই লাইফ ইত্যাদি বসাবো। এরপর আমাদের কখনো যদি ডিরেক্ট স্পিচে ওকে থাকে, সেক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে কি হবে, সাবজেক্ট প্লাস সাবজেক্টের পর জাস্ট এগ্রি দ্যাট দিলেই হয়ে যাবে। যদি আমাদের কখনো হ্যালো, হাই ডিরেক্ট স্পিচে থাকে, সেক্ষেত্রে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট প্লাস গ্রিটেড দ্যাট বসবে। এখন আমরা সর্বশেষ যে শব্দটা দেখবো, সেক্ষেত্রে দেখবো যে রিপ্লেড, আস্কড, ক্রাইড ইত্যাদি শব্দ যদি আমাদের ডিরেক্ট স্পিচে থাকে, সেক্ষেত্রে ইনডিরেক্ট স্পিচে এদের কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে আমাদের কি হবে না, কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সহজেই শিখলাম ডিরেক্ট স্পিচে এই শব্দগুলো যদি থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে এই নিম্ন শব্দগুলো হয়ে যাবে। এখন আমরা 3 নম্বর রুলসটা দেখবো। 3 নম্বর রুলস আছে আমাদের, কোনো বক্তার পরপর একাধিক উক্তি থাকলে দ্বিতীয় বা তৎপরবর্তী উক্তিগুলোর ক্ষেত্রে আমাদের নিম্নোক্ত নিয়মে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে। অনেক সময় আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয়, একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের পর বক্তা আরো একটি অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করেছে, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করব অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেড, অ্যাগেন সেড ইত্যাদি ব্যবহার করতে হয়। যদি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, এক্ষেত্রে অলসো আস্কড, অ্যাগেইন আস্কড, ফার্দার আস্কড ইত্যাদি ব্যবহার করতে হবে। কখন আমরা ব্যবহার করব, যখন একই রিপোর্টের ইনভার্টেড কমার ভিতরে একাধিক উক্তি থাকবে বক্তার, হতে পারে সেটা অ্যাসার্টিভ অথবা ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ হলে আমরা এই নিয়মে আমরা পরিবর্তন করব, এবং ইন্টারোগেটিভ হলে আমরা এই নিয়মে পরিবর্তন করব। কখন করব, যখন একই ইনভার্টেড কমার ভিতরে একাধিক বক্তার উক্তি থাকবে, সেক্ষেত্রে আমরা এই রুলস 3 ফলো করব। আমরা 4 নম্বর রুলস এখানে দেখতে পাচ্ছি, রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ থাকা সত্ত্বেও তার শেষে যদি প্রশ্নবোধক থাকে, তবে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড ভার্বটির পূর্বে বিং সারপ্রাইজড লিখতে হয়। যেহেতু এই জাতীয় সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয়, তাই ইনডাইরেক্ট স্পিচ এর রূপান্তর করার সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে করতে হয়। যেমন আমরা এই সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছি ডিরেক্ট স্পিচে, দেখতে পাচ্ছি সেন্টেন্সটি শুরু হয়েছে ইউ দ্বারা। আমাদের পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা অথবা অক্সিলারি ভার্ব দ্বারা, কিন্তু এই সেন্টেন্সটি শুরু হয়েছে আমাদের প্রোনাউন দ্বারা, এবং শেষে আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখছে। সেক্ষেত্রে আমাদের প্রথমেই, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, এক্ষেত্রে প্রথমেই আমরা বসাবো বিং সারপ্রাইজড। কি বসাবো, বিং সারপ্রাইজড। এরপর আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী চেঞ্জ করব। তাহলে প্রথমে আমাদের এখানে হি আছে, হি বসবে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্ষেত্রে সেই টুর পরিবর্তে হবে আমাদের সেই টুর পরিবর্তে কি বসবে, আস্ক বসবে। এখানে আস্ক বসাইছি আমরা। এরপর মি আছে, আমরা মি বসালাম। এরপর আমাদের ই হচ্ছে সেকেন্ড পারসন আমাদের পরিবর্তন হবে। আমাদের রিপোর্টেড ভার্বের অবজেক্ট অনুযায়ী। এই জন্য এখানে আমরা ইউ এর পরিবর্তে সি বসবে, ইউ এর পরিবর্তে আমরা আই বসেছি। কেন, মি হচ্ছে আমাদের অবজেক্ট ফ্রম, যেহেতু এটি হচ্ছে সাবজেক্টের জায়গা, এই জন্য আমাদের মি এর পরিবর্তে আই হয়েছে। এবং লাস্ট পরিবর্তন হচ্ছে আমাদের টেন্সগত পরিবর্তন, যেহেতু আমাদের এখানে হ্যাভ রিমেম্বার্ড আছে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স রূপান্তর হবে পাস্ট পারফেক্ট টেন্স, এই জন্য এখানে আমাদের হয়েছে হ্যাড রিমেম্বার্ড। বাকি যেভাবে আছে আমাদের সেভাবে চেঞ্জ করলে হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা রুল 5 থেকে, রুল 5 আছে, অনেক সময় ডিরেক্ট স্পিচে বক্তা এবং শ্রোতার উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে একটি ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। এক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে বক্তার জন্য
দ্য স্পিকার এবং শ্রোতার জন্য কি ব্যবহার করব, দ্য লিসেনার অথবা দ্য পারসন স্পোকেন টু ব্যবহার করা হয়। একটু উদাহরণের মাধ্যমে খুব সহজে আমরা বুঝতে পারবো। এখানে ডিরেক্ট স্পিচে দেওয়া আছে, আর ইউ কামিং টু মাই হাউস টুমরো। কে বলেছে এবং কে শুনেছে কোনো কিছুরই উল্লেখ নেই। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, বক্তার জন্য কি ব্যবহার করব, দ্য স্পিকার, এবং যে শুনবে তার জন্য ব্যবহার করব দ্য লিসেনার। এই জন্য দেখো আমরা চেঞ্জ করার সময় প্রথমে ব্যবহার করেছি দ্য স্পিকার আস্কড দ্য লিসেনার। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্ষেত্রে আমরা ব্যবহার করেছি ইফ। এবং যখন আমরা ইনভার্টেড কমার পরিবর্তে কিছু ব্যবহার করব, এরপরে জায়গা হচ্ছে সাবজেক্টের জায়গা। ই হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন পরিবর্তন হয় কি অনুযায়ী, আমাদের রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। যেহেতু যার লিসেনার আছে এই জন্য আমরা এখানে হি বসিয়েছি, এবং লাস্ট পরিবর্তন হচ্ছে আমাদের টেন্সগত পরিবর্তন। আর ইউ কামিং টু মাই হাউস টুমরো, আর ইউ কামিং টু মাই হাউস টুমরো, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রূপান্তর হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই জন্য হি ওয়াজ গোয়িং টু হিজ হাউস দ্য নেক্সট ডে। টুমরোর পরিবর্তে আমরা কি বসাবো, টুমরোর পরিবর্তন হয়েছে দ্য নেক্সট ডে। এখানে মাই হচ্ছে আমাদের ফার্স্ট পারসন পরিবর্তন হয়ে যায় সাবজেক্ট অনুযায়ী রিপোর্টিং ভাবে। এই জন্য এখানে হয়ে গেছে হিজ। কি হয়ে গেছে এখানে, হিজ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি যে 5টি নিয়ম আমি বললাম, এই 5টি নিয়ম যদি আমরা মনে রাখতে পারি, তাহলে খুব সহজে আমরা প্যাজেস নারেশনের সমাধান করতে পারবো খুব সহজে। এখন আমি কিছু শব্দ এখানে দেখবো, আমরা এই শব্দগুলো যদি আমাদের ডিরেক্ট স্পিচে থাকে এই শব্দগুলো, তাহলে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর হয়ে এই ডান দিকে শব্দগুলো হয়ে যাবে। দেখো আমরা এখানে প্রথমে আছে দিস আছে, ইনডিরেক্ট স্পিচে দিস হয়ে যাবে দ্যাট। তারপর আমাদের যদি কখনো দিস থাকে, এই দিস রূপান্তর হয়ে যাবে দোষে। তারপর যদি দোষ থাকে তাহলে হয়ে যাবে ছোয়ে। তারপর যদি আমাদের নাও থাকে, নাও রূপান্তর হয়ে যাবে দেনে। যদি হেয়ার থাকে, হেয়ার রূপান্তর হয়ে যাবে দেয়ারে। তারপর আমাদের যদি হেন্স থাকে, হেন্স রূপান্তর হয়ে যাবে দেনসে। এভাবে আমাদের প্রত্যেকটা এই শব্দগুলো আমাদের রূপান্তর হয়ে এই শব্দগুলো হয়ে যাবে। যে এখানে এ স্টার্টে থাকে, তাহলে আমাদের কিছু রূপান্তর এ স্টার্টে রূপান্তর হয়ে যাবে কোন শব্দে, এ স্টার্টে ইনডিরেক্ট স্পিচ হয়ে যাবে দা প্রিভিয়াস ডে। যদি লাস্ট উইক থাকে, লাস্ট নাইট থাকে, লাস্ট মান্থ থাকে, এক্ষেত্রে পরিবর্তন হয়ে যাবে দা প্রিভিয়াস উইক, প্রিভিয়াস নাইট, প্রিভিয়াস মান্থ। তো এই শব্দগুলো আমাদের মনে রাখতে হবে। এই শব্দগুলো আমাদের ডিরেক্ট স্পিচে থাকলে, এই শব্দগুলো যদি ডিরেক্ট স্পিচে থাকে, তাহলে এই শব্দগুলো পরিবর্তন হয়ে ইনডিরেক্ট স্পিচে ডান দিকে শব্দগুলো হয়ে যাবে। এখন আমরা ঢাকা বোর্ড 2019 সালের ন্যারেশন ডিরেক্ট স্পিচ থেকে কিভাবে খুব সহজে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করা যায় সে সম্পর্কে আলোচনা করি। তো দেখো আমি এখানে ঢাকা বোর্ড 2019 সালের ন্যারেশনটা নিয়ে এসেছি। পুরো ন্যারেশনটা আছে, হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, আস্ক দ্য টিকিট সেলার, কক্সবাজার, রিপ্লেড দ্য স্ট্রেঞ্জার, হাউ মেনি টিকিট ডু ইউ নিড, I will buy 5 tickets. Take this ticket, they will cost 3000 টাকা, said the ticket seller. এটি ছিল আমাদের ঢাকা বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল। তো এই প্রশ্নটি কিভাবে খুব সহজে আমরা সমাধান করতে পারি এই বিষয়টি সম্পর্কে এখন আমি আলোচনা করব। তো প্রথমত আমাদের, যেহেতু আমরা এর আগে সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে জেনে এসেছি এবং সেন্টেন্স ন্যারেশন শিখে এসেছি, সেক্ষেত্রে আমরা খুব সহজে বুঝতে পারি কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। কিন্তু এখানে প্যাজেস আকারে আছে, এই জন্য আমাদের অনেকের কাছে কঠিন মনে হতে পারে। তো এই বিষয়টা আমি সহজ করার জন্য তোমাদের বলবো যে আমাদের এখানে দেখো আমি লাল রেড কালার দিয়ে রেখেছি যে প্রত্যেকটি রিপোর্টের স্পিচ এক একটি সেন্টেন্স হিসেবে আমরা গণ্য করবো। প্রত্যেকটি রিপোর্টেড স্পিচ এক একটি সেন্টেন্স হিসাবে আমরা কি করবো, গণ্য করবো। এখন আমরা সেন্টেন্স যেভাবে করেছি সেন্টেন্স ন্যারেশন, ঠিক সেভাবেই আমরা এখানে প্যাজেস ন্যারেশন করবো। দেখো আমি তোমাদের সুবিধার্থে অ্যান্সারটা এখানে আগে করে রেখেছি এবং লাইন বাই লাইন, সেন্টেন্স বাই সেন্টেন্স অনুযায়ী অ্যান্সারটা করেছি। দেখো এখানে আমাদের প্রথমে দেওয়া আছে হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার। দেখো এটি একটা আমাদের রিপোর্টেড স্পিচ, তাহলে এটা একটা আমাদের সেন্টেন্স। এই সেন্টেন্সটি দেখো আমাদের আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসাবে। তো আমাদের প্যাজেস ন্যারেশনের রুলস আমরা পড়েছিলাম
যদি রিপোর্টিং ভার্বটি মাঝে অথবা শেষে থাকে তাহলে ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় সব সময় শুরুতে চলে আসবে। তো আমাদের এখানে রিপোর্টিং ভার্বটি শেষে আছে, তাহলে আমরা অ্যান্সার করার সময় শুরুতে নিয়ে আসলাম দ্য টিকিট সেলার। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স জন্য আস্কড হয়েছে, কাকে বলছে? দ্য স্ট্রেঞ্জারকে বলছে। রেসপেক্টফুলি, এখানে ক্যান রেসপেক্টফুল হলো, দেখো এখানে আমাদের স্যার কথাটি উল্লেখ করা আছে। স্যারের জন্য আমরা কি শিখেছিলাম? রেসপেক্টফুলি। দ্য দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার রেসপেক্টফুলি। এরপর আমাদের কাজ হচ্ছে ইনভার্টেড কমা উঠে গিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ইন হয় এবং ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে সে ডাব্লিউএস ওয়ার্ডটি হয়। দেখো এখানে আমাদের ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, এই জন্য আমরা ইনভার্টেড কমা উঠে গিয়ে ডাব্লিউএস ওয়ার্ডটি বসালাম। এরপর আমাদের সাবজেক্টের জায়গা ই হচ্ছে আমাদের সেকেন্ড পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। এখানে অবজেক্ট কি আছে? দা স্ট্রেঞ্জার আছে, দ্য স্ট্রেঞ্জার, এই জন্য আমরা এখানে এর প্রোনাউন হিসাবে হি নিলাম। এরপর আমাদের দেখো 4 নম্বর পরিবর্তন হচ্ছে টেন্সগত পরিবর্তন। যেহেতু এই সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা রূপান্তর হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এই জন্য আমাদের লাইক হয়ে যাবে লাইক টু গো। দেখো আমাদের খুব সহজেই আমাদের এই প্রথম সেন্টেন্সটির ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করে ফেললাম প্রথম সেন্টেন্সটি। এখন থেকে আমাদের দ্বিতীয় সেন্টেন্স আছে কক্সবাজার। তাহলে দ্য স্ট্রেঞ্জারটা শুধু উত্তর দিয়েছে, কি উত্তর দিয়েছে? কক্সবাজার। দেখো এটা একটা রিপোর্টিং স্পিচ। প্রত্যেকটি রিপোর্টিং স্পিচের জন্য নতুন করে রিপোর্টিং সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং অবজেক্ট নিয়ে আসতে হবে। দেখো তাহলে আমরা এই কথাটা কে বলেছে? দ্য স্ট্রেঞ্জার বলেছে, এই জন্য আমরা প্রথমে লিখলাম দ্য স্ট্রেঞ্জার। যেহেতু একজন কেউ যদি প্রশ্ন করে পরবর্তীতে উত্তর দিলে রিপ্লেড দ্যাট হয়, কি হবে আমাদের? উত্তর দিলে কি হবে আমাদের? রিপ্লেড দ্যাট হবে। এই জন্য এখানে আমরা লিখেছি রিপ্লেড দ্যাট। এরপর আমাদের যেহেতু এখানে সাবজেক্ট নেই, অক্সিলারি ভার্ব নেই, শুধু আনসারটা আছে, এই জন্য পূর্বের সেন্টেন্স থেকে আমরা আমাদের ভার্ব এবং সাবজেক্ট নিয়ে আসবো। পূর্বের সেন্টেন্সে সাবজেক্ট কি ছিল? হি ছিল, এই জন্য আমরা হি নিয়ে এসেছি। দেখো পূর্বের সেন্টেন্সে আমরা কি দিয়েছিলাম? হি দিয়েছি, এই জন্য হি নিয়ে এসেছি। এবং লাইট ছিল, এই জন্য এখানে কি নিয়ে এসেছি? লাইট নিয়ে এসেছি। তারপর গো টু, লাইক টু গো, এখানে লাইক টু গো নিয়ে এসেছি। আর এখানে উত্তরটি ছিল কক্সবাজার, এই জন্য এখানে আমি কি দিলাম? কক্সবাজার দিয়েছি। আবার আমি বলতেছি এখানে আমাদের সেন্টেন্সটিতে কোনো সাবজেক্ট নেই, ভার্ব নেই। যদি সাবজেক্ট ভার্ব না থাকে তাহলে পূর্বের যে আমরা সেন্টেন্স ন্যারেশন করলাম এখান থেকে আমরা কি করব? সাবজেক্ট ভার্ব নিয়ে আসবো। হুবহু এই লাইনটা আমরা কি এখানে বসিয়েছি। এরপর কক্সবাজার ছিল, কক্সবাজার দিয়েছি। এরপরে সেন্টেন্সে দেখো, এরপরে রিপোর্টেড স্পিচ আছে হাউ হাউ মেনি টিকিট ডু ইউ নিড। এটা একটি রিপোর্টেড স্পিচ। তাহলে প্রত্যেকটি রিপোর্টেড স্পিচের জন্য আলাদা আলাদা আমাদের কি হবে? ন্যারেশন হবে। তাহলে দেখো এখানে হাউ মেনি টিকিট ডু ইউ নিড, এটা ছিল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা কে বলেছে আর কে শুনেছে এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। এটা বলেছে দ্য টিকিট সেলার, শুনেছে দ্য স্ট্রেঞ্জার। এর জন্য কি আবার আমি লিখলাম দ্য টিকিট সেলার। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স জন্য আস্কড, কাকে বলেছে? দ্য স্ট্রেঞ্জার, এবং দ্য স্ট্রেঞ্জার। তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইনভার্টেড কমা উঠে গিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন দ্বারা শুরু হলে সেই ডাব্লিউএস প্রোনাউনটি বসবে। তো জন্য হাউ ছিল, হাউ বসিয়েছি। এরপর মেনি টিকিট ছিল, মেনি টিকিট বসিয়েছি। এরপর ই হচ্ছে সেকেন্ড পারসন পরিবর্তন হবে আমাদের অবজেক্ট অনুযায়ী। তো অবজেক্ট কি ছিল? দ্য স্ট্রেঞ্জার ছিল, এই জন্য এখানে আমরা হি বসিয়েছি। এবং লাস্ট পরিবর্তন হচ্ছে আমাদের টেন্সগত পরিবর্তন। যেহেতু আমাদের এই সেন্টেন্সটি আছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রূপান্তর হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। এই জন্য জাস্ট নিডের সাথে ইডি যুক্ত হয়ে নিডেড হয়েছে। দেখো আমরা খুব সহজেই অলরেডি 3টি রিপোর্টিং স্পিচের ন্যারেশন করে ফেলছি। এখন বাকি আছে দেখো আই উইল বাই 5 টি। দেখো এটা একটা রিপোর্টেড স্পিচ, কারণ ইনভার্টেড কমার ভিতরে আছে। তো প্রত্যেকটি ইনভার্টেড কমার ভিতরে যে রিপোর্টেড স্পিচ থাকে তার জন্য আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে আসতে হবে, রিপোর্টিং ভার্ব নিয়ে আসতে হবে, অবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমাদের এই সেন্টেন্সটি আই উইল বাই 5 টিকিট, এটা বলেছে স্ট্রেঞ্জার আর শুনেছে টিকিট ছিল। এই জন্য হি দিয়ে আমি শর্টকাট বলতে পারি হি স্ট্রেঞ্জার বোঝাইছে। রিপ্লেড দ্যাট, কেন রিপ্লেড দ্যাট হলো? এর আগে আমি বলেছি যদি প্রশ্ন করে উত্তর যদি দেয় সেক্ষেত্রে হবে রিপ্লেড দ্যাট। এরপর আমাদের আই উইল বাই 5 টিকিট আছে। আই হচ্ছে ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট ছিল স্ট্রেঞ্জার, এই জন্য হি বসিয়েছি।
এরপর আমাদের আছে উইল্ড হয়ে গেল, এবং বাই 5 টিকিট হুবহু বসেছে। এখন দেখো আমাদের লাস্ট যে রিপোর্টিং স্পিচটি ছিল, টেক দিস টিকিট, দে উইল কস্ট 30,000 টাকা। এটা একটা রিপোর্টিং স্পিচ। এই রিপোর্টিং স্পিচটি কে বলেছে? আমাদের এই রিপোর্টিং স্পিচটি টিকিট সেলার বলেছে এবং শুনেছে স্ট্রেঞ্জার। এক্ষেত্রে আমরা পূর্বের ন্যায় লিখলাম দ্য টিকিট সেলার টোল্ড হিম টু। ক্যান টোল্ড হিম হলো টেক দিস টিকিট, যেহেতু এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, সেক্ষেত্রে দ্য টিকিট সেলার টোল্ড হিম, হিমকে এখানে স্ট্রেঞ্জার বুঝিয়েছে এবং ইনভার্টেড কমোডে কি হয়েছে আমাদের টু হয়েছে। টেক দিস টিকিট যেটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের সেন্টেন্স নারেশনের নিয়মে শিখে এসেছি। যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমোডে কি হবে? টু হবে, এবং মূল ভাব থেকে শেষ পর্যন্ত লিখলে হয়ে যাবে। দেখো আমরা মূল ভাব থেকে শেষ পর্যন্ত লিখেছি। এখন দেখো একই রিপোর্টিং স্পিচের ভিতরে একাধিক কথা আছে। দেখো এখান থেকে আমাদের একটি বাক্যটা শেষ হয়ে গেছে, এখান থেকে নতুন করে আরেকটি বাক্য শুরু হয়েছে। আমরা প্রেজেন্টেশন রুলসে পড়েছিলাম একই বক্তা যদি একাধিক বাক্য ইউজ করে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? হি অ্যাডেড দ্যাট। কি ব্যবহার করবো? হি অ্যাডেড দ্যাট। তারপর দে আছে, উইলটা হয়ে যাবে ওল্ড, কস্ট 3000 টাকা, কস্ট 3000 টাকা। এরকম খুব সহজেই আমরা ঢাকা বোর্ড 2019-এর ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কিভাবে ন্যারেশন করতে হয় আমরা শিখে ফেললাম। তো তোমরা ন্যারেশন করার ক্ষেত্রে প্রথমত মনে রাখবা যে কে কথাটা বলেছে এবং কে শুনেছে, এটা প্রথমে আইডেন্টিফাই করবা। আর প্রত্যেকটি রিপোর্টিং স্পিচের জন্য আলাদা আলাদা যদি সেন্টেন্স ন্যারেশনের নিয়ম অনুযায়ী করতে পারো, তাহলেই আমাদের ন্যারেশনের যে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচের আনসারটা হয়ে যাবে। এখানে কঠিন বলতে কিছুই নেই, জাস্ট তোমরা ঠান্ডা মাথায় প্রত্যেকটি রিপোর্টিং স্পিচের জন্য আলাদা আলাদা প্রত্যেকটি রিপোর্টিং স্পিচের জন্য আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে আসবা, ভার্ব নিয়ে আসবা এবং অবজেক্ট নিয়ে আসবা, এবং ইনভার্টেড কমোডে গিয়ে ওই সেন্টেন্স অনুযায়ী কি হয় সেই বিষয়টা যদি বসাইতে পারো তাহলে তোমাদের ন্যারেশন প্যাসেজ ন্যারেশন হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমার আয়োজনে। আশা করি তোমাদের প্যাসেজ ন্যারেশন রুলস এবং প্র্যাকটিস আশা করি তোমরা বুঝতে পারছো, এবং এরপরও যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, এবং তোমার বন্ধুদের সাথে আমার ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবা। ধারাবাহিকভাবে তোমাদের যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আছে শর্টকাট ভাবে সহজে কিভাবে আনসার লেখা যায় সেই বিষয়ে আমি ভিডিওগুলো আপলোড করব। এ পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখুক। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে। আসসালামু আলাইকুম।